এপিসোড 2 এর স্টার্টিংয়ে আমরা দেখতে পাই যে হান দামি আর সিনুইয়ের মুখ চেপে ধরেছিল, কিন্তু ঠিক তখনই সিনুই তার পায়ে কিক মেরে হানকে দূরে সরিয়ে দেয়, কারণ তার মনে হয়েছিল হান কোনো বদমাশ ছেলে যে তাদের বিরক্ত করার চেষ্টা করছে। তাই হানও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর এবার পুলিশ তাকে ধরে ফেলে। এরপর সিন শিফট হয়ে পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে অফিসার সব ছেলেদের বকাঝকা করছিল, এমনকি তারা হানকেও কপি দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক তখনই হানের ফাদার সেখানে আসেন আর তিনি নিজের পাওয়ার আর ইনফ্লুয়েন্স ব্যবহার করে হানকে ভিকটিম প্রমাণ করে সেখান থেকে বাঁচিয়ে নেন। তবে এই বিষয়টা হানের ভালো লাগেনি, কারণ সে জানতো এই ঘটনার জন্য কিছুটা হলেও তার দোষ ছিল, কিন্তু তার ফাদার নিজের ক্ষমতার ব্যবহার করে আবারও তাকে বাঁচিয়ে দিল। অন্যদিকে মুভি শেষ হওয়ার পর সিনুই খুব খুশি ছিল। ফেরার পথে সে শুধু মুভি নিয়েই কথা বলতে থাকে, কিন্তু দামের মন তো অন্য কোথাও ছিল। সে বারবার হানের কথাই ভাবছিল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, হানের মাথার আঘাতটা আসলে কিভাবে লেগেছিল? সে কি কোনো সমস্যার মধ্যে পড়েছিল? কিন্তু ঠিক তখনই সিনুই দামিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তোমার মনোযোগ কোথায়? তখন দামি তাকে বলে, আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় থিয়েটারে যে ছেলেটাকে আমরা দেখেছিলাম সে কার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল? মানে এ ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? তখন সিনহুই বলে, আমার তো তাকে বদমাশ ছেলেই মনে হয়েছে, যে স্কুলে ইউনিফর্ম পরে মুভি দেখতে এসেছিল। কিন্তু দামি বলে, না, আমার তেমনটা মনে হয় না। তবে সিনহুইর এসব বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। এবার রুমে ফিরে সিনহুই যখন অন্য মেয়েদের মুভি স্টোরি শোনাচ্ছিল, তখনও দামি হানের চিন্তায় ডুবেছিল। হঠাৎ তার নজর যায় হানের টাওয়ালের দিকে, যার উপর জায়েন্ট লেখা ছিল। তখন দামি জিসো আর তাদের আর এক বন্ধু মিসোকে জিজ্ঞেস করে, তোমরা কি জায়েন্ট নামে কোনো জায়গার কথা জানো? কিন্তু তারা দুজনেই না বলে দেয়। এরপর সিনহুই আবার জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি হঠাৎ জায়েন্ট সম্পর্কে কেন জানতে চাইছো? কিন্তু দামি তাকে কিছু বলে না। অন্যদিকে সিন শিফট হয়ে হানের দিকে দেখানো হয়, যে নিজের মাথার আঘাতে ব্যান্ডেজ লাগাচ্ছিল। ঠিক তখনই সারি রুমে ঢুকে পড়ে আর হানের মাথায় আঘাত দেখে সে জিজ্ঞেস করে, ফাদার কি আবার তোমাকে মেরেছে? তখন হান বলে, না, আমি একটা জিনিসের সাথে ধাক্কা খেয়েছিলাম। এরপর সে সারিকে নিজের কোলে শুয়ে দেয়। সে জিজ্ঞেস করে, লাভ আসলে কি? তখন সারি বলতে থাকে, কারণ আমি মমকে বলতে শুনেছি যে তিনি তার জীবনে কখনো সত্যিকারের লাভ পাননি, তার লাইফে সবসময় লাভের অভাব ছিল। কথা শুনে হারিন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বলে, লাভ হলো খুবই স্পেশাল একটা ফিলিং, আমি নিজে কখনো এই ফিলিংস এক্সপিরিয়েন্স করতে পারিনি। এরপর হান সারিকে ঘুম পাড়ানোর জন্য একটা সং গাইতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরপরে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে দামি একটা ড্রিম দেখছিল আর ঘুমের মধ্যে সে জিসোর পা শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ জিসু নিজের পা সরিয়ে নিতেই দামির ঘুম ভেঙে যায়। তখন সিনুই আর মিসো তাকে মজা করে বলতে শুরু করে, তুমি নিশ্চয়ই কোনো রোমান্টিক ড্রিম দেখছিলে, তাই না? এই কথা শুনেই দামি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বলে, না না, সত্যি এমন কিছু নয়। কিন্তু ঠিক তখনই দামির চোখ পড়ে হানের টাওয়ালের দিকে আর সে দেখে মিনজি সেই টাওয়াল দিয়ে নিজের পা পরিষ্কার করছে। এটা দেখা মাত্রই দামি তাড়াতাড়ি গিয়ে টাওয়ালটা তার হাত থেকে কেড়ে নেয় আর হঠাৎ এমন হয় মিনজি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। তখন রেগে গিয়ে সে দামিকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? তখন দামি বলে, এই টাওয়াল পা মোছার জন্য নয়, তোমার এটা ব্যবহার করা উচিত হয়নি। এরপর সে মিনজিকে সরি বলে টাওয়ালটা নিয়ে বাথরুমে চলে যায়। দামির এই বিহেভিয়ারটা সেখানে থাকা সবার কাছে বেশ অদ্ভুত লাগছিল। তাই সিনুই তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু দামি কোনো উত্তর দেয় না। তখন সিনুই সবকিছু বুঝে ফেলে। তার মনে হয় দামি নিশ্চয়ই কোনো ছেলেকে পছন্দ করতে শুরু করেছে আর সেই ছেলের সঙ্গে এই টাওয়ালের কোনো না কোনো সম্পর্ক আছে। তখন দামি বলে, আমি তার সম্পর্কে কিছুই জানি না। এরপর সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে হানের মন খুব খারাপ ছিল, কারণ তার জন্যই বাকিরা পানিশমেন্ট পাচ্ছিল। সে ডাইরেক্টরের কাছে গিয়ে সব সত্যি কথা বলবে, কিন্তু তখনই চোল তাকে থামিয়ে দেয় আর বলে, এখন এসব করলে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে। তখন হান বলে, আমার জন্য রিনটা আর ম্যাচ খেলতে পারিনি, কারণ আমার ফাদার আমাকে ইনোসেন্ট প্রমাণ করতে গিয়ে সব দোষ অন্যদের উপর চাপিয়ে দিয়েছে। কথা শুনে চোল তাকে বোঝাতে থাকে, দেখো, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন এইসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, তুমি আর কিছুই বদলাতে পারবে না। ঠিক তখনই ডিনের ফাদার সেখানে আসে আর তিনি হানের হাতে একটা টিফিন বক্স তুলে দেয়। তুমি কি এটা আমার ছেলে ডিনকে দিয়ে দেবে? যদিও আমি জানি সে হয়তো এটা খাবে না, তবু তাকে বলবে আজ আমি অনেক যত্ন করে এটা বানিয়েছি। কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। হানের আবার খারাপ লাগতে শুরু করে। হান এবার ডিনের কাছে যায়। সে তখন বসে অ্যাপোলজি লেটার লিখছিল। হানকে দেখেই দিন ব্যঙ্গ করে বলে, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে আমাকে এই অবস্থায় দেখে।
তখন হান তার হাতে টিফিন বক্সটা দিয়ে বলে, এটা তোমার ফাদার দিয়ে গেছেন। আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কি তাকে ফাইটের ব্যাপারে কিছু বলেছ? তখন হান মাথা নেড়ে বলে, না, আমি কিছুই বলিনি। এরপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সে ডিনকে বলে, আঙ্কেল বলেছেন আজ তিনি স্পেশাল লাঞ্চ বানিয়েছেন, তাই টিফিনটা খেয়ে নিও। কথা বলে হান বাইরে চলে আসে। আর ডিন নিজের ফাদারের পাঠানো টিফিনের দিকে তাকিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে সিন শিফট হয়ে মিস্টার কৈহকের দিকে দেখানো হয়। আজ তিনি একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডশোতে যাচ্ছিলেন। সেখানে ইতিমধ্যেই অনেক মিডিয়া রিপোর্টার আর ক্যামেরাম্যান এসে হাজির হয়েছে। ঠিক তখনই রুমের বাইরে হান এসে তাকে আটকে দেয় আর সরাসরি বলে, ডিন না তার বন্ধুদের সাসপেন্ড হওয়া বন্ধ করুন, না হলে আমি মিডিয়াকে সব সত্যি কথা বলে দেব যে আপনি নিজের পাওয়ার ব্যবহার করে নিজের ছেলেকে বাঁচিয়েছেন আর অন্যদের দোষী বানিয়েছেন। একথা শুনে মিস্টার কিনহক রেগে গিয়ে বলেন, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? সেটাও আবার আমি তোমার হেল্প করার পর? তখন হান দৃঢ় গলায় বলে, আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল, আর আপনি ভালোভাবে কোনো কথা শুনতে চান না, তাই আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। এরপর হান তার সামনে একটা এনভেলপ বের করে ধরে, যার ভেতরে একটা কমপ্লেন লেটার ছিল। একথা শুনে শেষ পর্যন্ত মিস্টার কিনহক রাজি হয়ে যান, তবে তিনি একটা শর্ত রাখেন। তিনি হানকে বলেন, তোমার টিউশন নিতে হবে। তখন হানও নিজের শর্ত জানিয়ে দেয়। সে বলে, ঠিক আছে, কিন্তু আমি উইকে 3 দিন বক্সিংও করব, আর বাকি সময় টিউশন ক্লাস নেব। একথা শুনে মিস্টার কিনহক একদমই খুশি হননি, কিন্তু উপায় না থাকায় তাকে হানের শর্ত মেনে নিতেই হয়। আর হান সেখান থেকে চলে যাওয়ার পর তিনি একাই বসে ভাবতে থাকেন, হঠাৎ করে হানের মধ্যে এত সাহস কোথা থেকে এলো। বাইরে বেরিয়ে হান সেই অ্যানভেলপটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। আর তখনই জানা যায় অ্যানভেলপের ভেতরে আসলে কোনো কমপ্লেন লেটারই ছিল না। হান শুধু নিজের ফাদারকে ভয় দেখাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই দামি বাসে করে যাওয়ার সময় বারবার জানালার বাইরে তাকাচ্ছিল, কারণ সে জায়েন্ট নামে কোনো জায়গা খুঁজছিল। হঠাৎ করে বাসে জোরে একটা ব্রেক লাগে, আর ঠিক তখনই তার চোখ পড়ে একটা সাইনবোর্ডের দিকে, যেখানে লেখা ছিল জায়েন্ট নাইট ক্লাব। এটা দেখে দামি খুব খুশি হয়ে যায়। এরপর রাতে জব শেষ হওয়ার পর সে সুন্দর করে রেডি হয় আর সরাসরি নাইট ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিনয় তাকে ডিনার করার জন্য ডাকলেও দামি তা না করে দেয়। অ্যাট লাস্ট দামি জায়েন্ট নাইট ক্লাবে পৌঁছে যায়, কিন্তু জায়গাটা তার কাছে বেশ অদ্ভুত লাগছিল। সে ক্লাবের ভেতরে ঢুকতেই হঠাৎ পুলিশ সেখানে রেড করে, আর মুহূর্তের মধ্যে সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে। পুলিশ দামিকেও ধরে ফেলে, কিন্তু দামি সঙ্গে সঙ্গে বলে সে 18+, আর তার নিজের আইডি কার্ডও দেখিয়ে দেয়, তাই তারা দামিকে ছেড়ে দেয়। অন্যদিকে হোস্টেলে সিনহুই বাইরে বসে দামির জন্য অপেক্ষা করছিল, আর দামিকে ফিরতে দেখে সে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু দামির মুখটা তখনও অফ ছিল। তারপর দামি সিনহুইকে বলে, আমাকে একটা জোরে থাপ্পড় মারো, যাতে ওই ছেলেটার ভূত আমার মাথা থেকে নেমে যায়। এ কথা শুনে সিনহুই প্রথমে তাকে ভয় দেখানোর জন্য অ্যাক্টিং করতে থাকে। ঠিক পরেই সে দামির গালটি টেনে ধরে হেসে ফেলে, আর দুজনে মজা করতে শুরু করে। এরপর দামি বলে, চলো কালকে আমরা হাই স্কুলের জন্য অ্যাপ্লাই করব। আর পরের দিন সকালে দুজন মিলে হাই স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসে। সিনহুইর পড়াশোনার প্রতি একদমই ইন্টারেস্ট ছিল না, কিন্তু দামি যখন তাকে বোঝায় সে মিস কোরিয়া হওয়ার জন্য একটা হাই স্কুলে ডিপ্লোমা থাকা খুবই জরুরি, তখন সিনহুই শেষ পর্যন্ত ফর্ম জমা দিতে রাজি হয়ে যায়। এরপর দামি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে গিয়ে সিনহুই দামির ছোট ছোট বোনদের সঙ্গে কথা বলে। তারপর সিনহুই তাদের খাওয়ার জন্য ব্রেড দেয়। ঠিক তখনই দামির মম বাড়িতে ফিরে আসেন, আর সিনহুইকে দেখে বলতে শুরু করেন, তুমি আজকাল একটু বেশি বাড়িতে আসছো না? এই কথাটা শুনে দামি তাড়াতাড়ি সিনহুইকে বলে, আমার মম এমনই, তিনি সবসময় সবার সঙ্গে এভাবেই কথা বলেন, তাই তুমি কিছু মনে করো না। এরপর তিনি সিনহুইকে বলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বেশি খাও না, আর এটা তো আরো ভালো ব্যাপার, তাই তুমি এখানে থাকতে পারো। তখন দামি চুপি চুপি তার কানে বলেন, আমার মম আসলে বলতে চেয়েছেন তিনি তোমাকে পছন্দ করছেন আর তোমাকে দেখে খুশি হয়েছেন। এবার সিনহুই ধীরে ধীরে দামির মমের কথা বলার ধরনটা বুঝতে পারে। সিনহুই দামির ফ্যামিলির সঙ্গে দেখা করে খুব খুশি ছিল। বা দামি জিজ্ঞেস করে, ব্রাদার কবে আসবে? অনেকদিন হয়ে গেছে তার সঙ্গে দেখা হয়নি। তখন তাদের মম বলেন, সে যে কোনো সময় চলে আসবে। আর ঠিক তখনই সিন শিফট হয়ে ইয়াংসিকের দিকে দেখানো হয়, যে দামির বড় ভাই অ্যান্ড ল কলেজে পড়াশুনো করে। সেই সময় তার ফ্রেন্ড হান তার সঙ্গে একটা টিউটর জবের ব্যবস্থা করে আনে। এরপর হান বলে, কাজ শেষ হলে আমাকে কল করো, আমরা একসঙ্গে তোমার বাড়ি যাব। একথা শুনে ইয়ানসিক রাজি হয়ে যায়। এরপর রাস্তায় যেতে যেতে তার সঙ্গে হানের দেখা হয়। দুজনের কেউ একে অপরের সঙ্গে কথা বলে না। তারপর দুজন একই বাড়ির সামনে গিয়ে থামে, আর তখনই জানা যায় ইয়ানসিক আসলে হানের টিউটর। বলে এবার সিন বাড়ির ভেতরে দেখানো হয়, যেখানে মিসেস মিহান ইয়ানসিকের সঙ্গে কথা বলতে বলতে তার ভীষণ প্রশংসা করতে শুরু করেন। তিনি বলেন,
তোমাকে একেবারে হিরোর মতো দেখতে, তুমি খুব স্মার্ট আর ভদ্র ছেলে। এরপর হান জামাকাপড় চেঞ্জ করে আসার পর তিনি ইয়ানসিককে হানের রুমে পাঠিয়ে দেন। তখন হান ইয়ানসিককে জিজ্ঞেস করে, তুমি তো ল কলেজে পড়ছো, তাহলে টিউশন পড়ানোর মতো ইনলিগাল কাজ কেন করছো? একথা শুনে ইয়ানসিক শান্তভাবে বলে, দারিদ্রতা কখনো লিগাল আর ইনলিগাল দেখে না। আমার শুধু টাকার প্রয়োজন, তাই আমি এই কাজটা করছি। আর সত্যি বলতে তুমি অনেক লাকি, কারণ তোমার লাইফ অনেক ভালো। একথা শুনে হান একদম চুপ হয়ে যায়। এরপর ইয়ানসিক তাকে একটা ম্যাথ টেস্ট সলভ করতে দেয়। আর টেস্ট শেষ হওয়ার পর দুজন মিলে ভুল হওয়া কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে থাকে। অন্যদিকে সিন শিফট হয়ে দামির বাড়িতে দেখানো হয়, যেখানে দামির মমতাকে বলছেন, তোমার দুই বোনের পা ধুয়ে দাও। তখন দামি তাদের নিয়ে বাইরে চলে যায়। আর ঠিক সেই সময় সিনয়ের নজর একটা রুমের দিকে যায়। তার মনে হয় এটা হয়তো দামির রুম। রুমে ঢুকে সে অসংখ্য বুকস আর সার্টিফিকেট দেখতে পায়। আর সেগুলো দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ রুমটা খুবই গোছানো ছিল। ঠিক তখনই সেখানে ইয়ান আসে, যে এই ড্রামার সেকেন্ড মেন লিড, যে সিনহয়কে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সিনহয় উত্তর দেয়, আমি দামির ফ্রেন্ড। একথা শুনে দুজন একে অপরকে হ্যালো বলে। ঠিক তখনই সেখানে ইয়ানসিকও চলে আসে। আর সিনহয়কে দেখে সে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এই মেয়েটি কে? তখন ইয়ান বলে, এ দামির ফ্রেন্ড। এবার ইয়ানসিক আর সিনহয়ও একে অপরকে হ্যালো বলে। ঠিক সেই সময় দামি সেখানে আসে আর নিজের ভাইকে দেখে বলে, তুমি আবার হানকে সঙ্গে করে নিয়ে এসেছো কেন? একথা শুনে হান সঙ্গে সঙ্গে দামিকে খোঁচা দিতে শুরু করে। সে মজা করে বলে, তুমি তো আগের থেকেও আরো বোকা হয়ে গেছো। আর হানের এই কথায় দামি বেশ বিরক্ত হয়। কিন্তু মজার বিষয় হলো, হান আসলে অনেকদিন ধরে সিক্রেটলি দামিকে লাইক করে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।